বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই টেস্টটা নিয়ে আসলে কি বলবো, কোত্থেকে শুরু করব আমি ভাবতেছিলাম। মুশফিকুর রহিমের ব্যাটিং, লিটন কুমার দাসের ব্যাটিং, নাকি কন্ডিশন, নাকি বাংলাদেশের ওভারঅল স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাটিং। আসলে এত কিছু ওয়েন্ট রং যে আসলে একটা কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ নাই, এবং আমি লিটারালি খুবই খুবই হতাশ। হতাশ এই কারণে যে আজকে যখন সকালবেলা নাথান লায়ন এবং ক্যামেরন গ্রিনকে আউট করতেই আমাদের আসলে একটা লম্বা সময় চলে যায় এবং 45 রানস তারা অ্যাড করে ফেলে, এবং সেই রানটা যখন গিয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া 210, 200 বার করে ফেলেছে এই উইকেটে, ম্যাচটা আসলে ওখানেই শেষ। ডারউইন টেস্টের সঙ্গে এই টেস্টের ওই একটা জায়গাতেই মিল, ফার্স্ট ডেতেই ম্যাচটার পার্থক্য গড়ে দেয়। সেইবার শুধু অপোজিট সাইডে ছিল বাংলাদেশ, লুজিং সাইডে ছিল অস্ট্রেলিয়া। এবার ফার্স্ট ডে এবং ফার্স্ট ইনিংসে আসলে পার্থক্যটা গড়ে হয়েছে, এবং সেখানে অস্ট্রেলিয়া আছে উইনিং সাইডে, বাংলাদেশ আছে লুজিং সাইডে। কিন্তু এখানে আসলে বাংলাদেশের দায়ভার অনেক অনেক বেশি আপনাকে দিতে হবে। এই ম্যাচটা হচ্ছে টেস্ট ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম ম্যাচগুলোর তালিকার 4 নম্বরে। বাংলাদেশ তাদের টেস্ট ইতিহাসে কখনোই 2 ইনিংসে 100 নিচে দুবার একই ম্যাচে অল আউট হয়নি। বাংলাদেশ সেটা এই ম্যাচে হয়েছে। সবচেয়ে যে শর্টেস্ট ম্যাচ যেটা টেস্ট ইতিহাসের, সেটা হচ্ছে বছর 2 আগে সাউথ আফ্রিকায় গিয়েছিল ইন্ডিয়া সেই ম্যাচটায়, এবং সেখানে নিউল্যান্ডে হয়েছিল খেলা। সাউথ আফ্রিকা হেরেছিল ম্যাচটা, এবং এরকমই 2 দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছিল। সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচটার রেফারেন্স টানার একটা কারণ আছে, কারণ ওই তালিকারই 4 নম্বরে বাংলাদেশ। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সেই ম্যাচে একটা সময় না, শুরুতেই ব্যাটাররা বুঝে গিয়েছিলেন যে এইখানে আসলে ব্যাট করা, টিকে থাকা, প্রপার টেস্ট ইনিংস খেলাটা ইম্পসিবল। সেই কারণে আমরা ব্যাটসম্যানদের সেখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখেছিলাম। স্পেশালি এইডেন মার্করাম ওই ম্যাচে লুজিং সাইডের থেকেও একটা সেঞ্চুরি করেছিলেন। তার সেঞ্চুরি ছিল 103 রান 106 বলে। This is what we needed from this wicket, from this batting side of Bangladesh. Especially অধিনায়ক শান্তই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি সেই মেসেজটা বোধহয় পুরো দলকে দেননি। এই কারণে শান্ত ইনিংসটা যদি আপনি দেখেন বাকিদের থেকে একেবারে ডিফারেন্ট। তিনি একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ এসেছিলেন, 6টা বাউন্ডারি হাঁকিয়েছেন, 67 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং দ্যাট ওয়াজ দ্য ওইভাবেই তিনি আসলে খেলতে চেয়েছিলেন এখানে। সো দ্য ফ্যাক্ট ইজ, বাংলাদেশের ধরুন ফার্স্ট টেস্টের পরে এই টেস্টের হারে দুটোতে একদম আমরা 2 রকম বাংলাদেশকে দেখলাম, কিন্তু সিরিজ শেষে ট্রফিটা কিন্তু ভাগাভাগি করেছে দুটো দল, এবং এই সিরিজটা যে ড্র করেছে বাংলাদেশ সেটাই সবচেয়ে বড় কথা। এই ভয়টা ছিল যে অস্ট্রেলিয়া উইল বাউন্স ব্যাক ভেরি ভেরি স্ট্রংলি, এবং সেটা তারা করেছেও। এখন ধরুন সেইটার জন্য অস্ট্রেলিয়াও কিন্তু বলছে ম্যাচ শেষে যে তারা প্রথম টেস্টে খারাপ খেলেছে, তার বাংলাদেশ ভালো খেলেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই টেস্টে অস্ট্রেলিয়া খুবই ভালো খেলেছে, বাংলাদেশ খুবই খারাপ খেলেছে। কিন্তু সেটার জন্য ধরুন এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবে বাংলাদেশে আছে, সিরিজ ভাগাভাগি করেছে, শরীফুলের দুর্দান্ত পারফরমেন্স আছে, কিন্তু অ্যাজ আ ব্যাটিং ইউনিট যেটা আমাদের চিন্তার বিষয়, লিটন কুমার দাসকে দিয়ে শুরু করি। 3টা ইনিংস তিনি খেলেছেন, 3টা ইনিংসে তিনি কিন্তু একেবারেই গোল্ডেন ডাক মেরেছেন তা না, তিনি উইকেটে ছিলেন। আজকেও 12 বল মনে হয় তিনি খেলেছেন, ফলাফল সেই 0। 3টা ইনিংসে 3টা 0 লিটন কুমার দাসের। এই জায়গাটাতেই যদি লিটন কুমার দাস নিজেকে একটু টি-20 স্টাইলেও যদি খেলতেন তিনি এই ইনিংসটা অ্যাটলিস্ট, তাহলেও মনে হয় তিনি 2-4টা রান করতে পারতেন। আচ্ছা, সো লিটন কুমার দাসের 3টা ইনিংসের 3টা 0, এটা আসলে একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন আমাদের। আমি বলবো যে লিটনের অবস্থান টেস্ট দলে, তার ব্যাটিং ঘিরে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে নিউল্যান্ডের যে ম্যাচটার কথা বলছিলাম, ইন্ডিয়া সাউথ আফ্রিকা, সেই ম্যাচ শেষে উইকেটটাকে পোরলি আইডেন্টিফাই করা হয়, রেট করা হয়। এই টেস্ট শেষে এখন পর্যন্ত কিন্তু উইকেট নিয়ে নেগেটিভ কথাবার্তা কেউই বলেনি, নট ইভেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তাকে ম্যাচ শেষে এই প্রশ্নটাই করা হয়েছিল যে এই উইকেটটা নিয়ে কি বলবেন। তিনি বলেছেন যে হ্যাঁ, টু বি অনেস্ট, এই উইকেট ইজ ডিফিকাল্ট টু ব্যাট অন। তিনি বলেছেন যে 2 মাঠেরই কন্ডিশন ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু এইটা একটু এক্সট্রা সিম মুভমেন্ট এবং এক্সট্রা বাউন্স ছিল,
এবং যদি আমরা এখানে রেগুলার খেলার সুযোগ পাই তাহলে আমরা এখানেও ইমপ্রুভ করব। কিন্তু নাজমুল হোসেন শান্ত একবারে বলেনি উইকেটটা খারাপ, এবং অবশ্যই অস্ট্রেলিয়ার কেউ তো বলবেনই না, এবং সেটা বলেনও নেই। নাথানলান ম্যাচ শেষে বলেছেন যে, ইনফ্যাক্ট তিনি উইকেটও পেয়েছেন। সো তিনি যেটা বলছেন যে আসলে এটা তো শুধু পেসারদের স্বর্গভূমি না, এবং এইখানে আসলে ব্যাট যে করা যায় সেটা ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথরা দেখিয়েছেন। সো এই কারণে অস্ট্রেলিয়ার দিক থেকে অবভিয়াসলি তারা উইকেটটাকে তারা বলছে যে ইটস আ পারফেক্ট টেস্ট উইকেট, টিপিক্যাল গ্যাবা উইকেট। আমি গতকালকে বলেছিলাম এবং আজকে বলছি সেটা, যেটা অনেকটাই টিপিক্যাল গ্যাবা উইকেটের মতো। এবারে আসি আমাদের দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র মুশফিকুর রহিম। ওকে, মুশফিক এই কাজ অনেকবার করেছেন। বাংলাদেশের অনেক ব্যাটারি সেট ব্যাটাররা টেল এন্ডার দিনে ঠিক এইভাবেই ব্যাট করে থাকেন। নো রিজন ওয়াই, প্রবাবলি মুশফিকের মাথায় এই ম্যাচে একটা জিনিসই কাজ করেছে, খুবই সেলফিশ শোনাবে শুনতে, বাট এটা ছাড়া আর কোনো কারণই নাই মুশফিকের এরকম ব্যাটিংয়ে, সেটা হচ্ছে তার ব্যাটিং এভারেজ। তিনি যদি আউট হয়ে যান ব্যাটিং এভারেজটা যাতে ড্রপ হয়েছে, তার তিনি যেহেতু নট আউট ছিলেন ব্যাটিং এভারেজটা বেটার ব্যাটিং এভারেজ নিয়ে তিনি মাঠ ছাড়তে পেরেছেন। মুশফিকুর রহিম করেছেনটা কি দেখেন, কাণ্ডটা দেখেন। মিরাজের সঙ্গে তিনি ছিলেন, খুব ভালো, মিরাজ আউট হয়ে গেলেন, হাসান মাহমুদ আসলেন। হাসান মাহমুদ ফার্স্ট টেস্টে ভালো ব্যাট করেছেন, সেকেন্ড টেস্টেও তিনি কিছুক্ষণ উইকেটে ছিলেন। তার মানে তো এই না আপনি মুশফিকুর রহিম একদিকে সেট, আরেকদিকে হাসান মাহমুদ নতুন ব্যাটসম্যান, তাকে আপনি এতটাই ভরসা এবং বিশ্বাস করবেন যে তাকেই আপনি খেলাতে থাকবেন, এবং সেটা করাতে গিয়ে হাসান মাহমুদকে আউট করেছেন মুশফিকুর রহিম। আমি এই কথাটাই বলবো। বাট তাইজুলের সঙ্গে যেটা করেছেন মুশফিক, দ্যাটস আ সিরিয়াস ক্রাইম। ক্রাইমটা কি? 29 ওভার 3 বলের সময় তাইজুল ব্যাটিংয়ে নামছে, 35 ওভারের পরে তাইজুল আউট হয়েছে 36তম ওভারে। এই সময়টায় 33টা বলের মধ্যে তাইজুল খেলছে 23টা বল, মুশফিক খেলছে 10টা বল, এবং সেগুলো হিসাবটা দেখেন। তাইজুল লাস্ট বলে সিঙ্গেল নিচ্ছে, ইনফ্যাক্ট প্রথম ওভারে এসে তাইজুল লাস্ট বলে সিঙ্গেল নিচ্ছে, মুশফিক সেটা ডিনাই করেনি, সিঙ্গেলটা তিনি নিয়েছেন। 4 নম্বর 5 নম্বর লাস্ট বলে মুশফিক লিভ করেছেন, লিটারেলি সিঙ্গেল নেওয়ার চেষ্টাও করেননি যে পরের ওভারে তাইজুল এসে খেলুক। কামিন্স, স্টার্ককে বোধহয় আমার চেয়ে তাইজুল বেটার খেলতে পারবে, মানে এতটাই ভরসা মুশফিকুর রহিমের। এবং এই কাজ তিনি তাইজুলের সঙ্গে করলেন, হাসান মাহমুদ, তাইজুল, ইভেন তাসকিনের সাথে করলেন, এবং শরীফুলকেও আউট করলেন, এবং শেষ পর্যন্ত মুশফিকুর রহিম নট আউট থাকলেন, যেটা দলের জন্য কোনো কাজে আসলো না, তবে তার পার্সোনাল এভারেজটা থাকলো। বিকজ অফকোর্স তিনি এখন জানেন যে তার ক্যারিয়ার শেষ দিকে, এই সময় এরকম চিন্তা এই ম্যাচে হয়তোবা তিনি ভেবেওছেন যে দলের জন্য খুব বড় কোনো ইম্প্যাক্ট তিনি রাখতে পারবেন না। সো 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 খুবই 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 পোর মুশফিক। আসলে এই মুশফিককে আমরা চাই না, এই লিটনকেও আমরা চাই না। এই ম্যাচ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে অফকোর্স ডারউইন টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো, এইসবের বাইরেও হচ্ছে বাংলাদেশের যেটা বড় প্রাপ্তির জায়গা, আবারও বলছি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা দুর্দান্ত যে বোলিং ইউনিট আছে, ইভেন উইদাউট নাহিদ রানা, ইভেন উইদাউট মুস্তাফিজুর রহমান, যিনি আসলে লিমিটেড ওভারে খেলে। সো আমাদের টেস্টে আমাদের একটা দুর্দান্ত বোলিং সেট আপ তৈরি হয়ে গেছে। এবাদতকে ড্রপ করে আমরা শরীফুলকে খেলাই, সেই শরীফুল এসে 7 উইকেট নিয়ে নেয়। এরকম বোলিং ইউনিটটা আসলে বাংলাদেশ দলের এখন একটা বড় শক্তি, এবং এটাই আসলে মূল জিনিস আমাদের যে কোনো কন্ডিশনে গিয়ে পারফর্ম করা। নেক্সট আমরা সাউথ আফ্রিকায় যাবো, আমি প্রিটি শিওর যে সেখানেও আমাদের বোলাররা ভালো করবে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যে কি করবে এটা হচ্ছে বড় প্রশ্ন। আমাদের ব্যাটসম্যানদের আমার সবসময় মনে হচ্ছে প্রিপারেশনে একটা বড় ঘাটতি থাকে। এই উইকেটে খেলার জন্য তারা কেউ রেডি ছিল না, এক্সট্রা সিম এবং এক্সট্রা বাউন্স খেলার জন্য। মানে নর্মালি আপনি এরকম জায়গায় বহু আগেও যখন ক্রিকেট খেলা হতো, বাংলাদেশে যারা খেলতে আসতো তারা খুঁজে খুঁজে স্পিনারদের নিয়ে এসে নেট প্র্যাকটিস করতো। বাংলাদেশকে সেগুলো করেছে, এক্সট্রা সিম এবং পেস মুভমেন্টের জন্য তারা কি প্রিপারেশনটা ওইভাবে হয়েছিল আমার জানা নাই। এটা যদি না হয়, এটা খুব বেসিক থিং। সো সাউথ আফ্রিকা যাওয়ার আগে আসলে অ্যাটলিস্ট ব্যাটসম্যানদের কাছ থেকে আরেকটু বেটার আউটপুট, আরেকটু বেটার প্রিপারেশন দেখতে চাইবো। বাট ওভারঅল এইটা ভাবারও কোনো কারণ নাই, মানে মোটা দাগে, যে বাংলাদেশ আসলেই এরকম দল। আমার মনে হয় যে বাংলাদেশ টেস্টে একটা জায়গায় এসে দাঁড়াতে পারছে আস্তে আস্তে, এবং এর বড় কারণ হচ্ছে আমাদের একটা দারুণ বোলিং ইউনিট দাঁড়িয়ে গেছে। তবে আমাদের ব্যাটিং অনেক 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 পিছিয়ে আছি আমরা এখনও, সেই জায়গাটাই আসলে অনেক কিছুই আমাদের উত্তর নাই। সাদমানের জায়গায় আমরা কী করবো জানি না, নির্মল কুমার দাসের কোনো অপশন আমাদের হাতে আছে কিনা, বাকি ব্যাটাররা ধরুন মুশফিকুর রহিম চলে গেলে তার জায়গাটাই কে নেবে। সো দ্যার আর লট অফ কোশ্চেন্স ইন দ্য ব্যাটিং সাইড, কিন্তু বোলিং আমাদের এই প্রশ্নগুলো নাই। সো নেক্সট টেস্ট সিরিজের আগে মাসখানিক সময় আছে, এই মধ্যে আসলে আমাদের মনে হয় যে আমাদের প্রচুর এই জায়গাটায় নজর দেওয়া উচিত। ওকে, বাই বাই, টাটা, ভালো থাকবেন।